আজ কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ বেলা 11টার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যে বিষয়টা জানতে চাইবো যে আজকে এই 2025-26 অর্থবর্ষের বাজেটের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার কি কৌশল থাকতে পারে, সেক্ষেত্রে কি সাধারণ মানুষ যারা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সেগুলো মেটানোই কি মূল লক্ষ্য থাকবে, নাকি সব সেক্টরের দিকেই যে প্রত্যাশা রয়েছে সেগুলোর দিকেও নজর দেবে কেন্দ্র সরকার? দেখো, তুমি যে কথাটা প্রথমেই বললে যে সাধারণ মানুষের জন্য কি ভাববেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুনলাম গরিবের কথা, মধ্যবিত্তের কথা। তিনি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেছেন সেটাই, এবং এই যে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী, সেখান থেকেই হিন্দুত্বের দিকটা তুলে ধরছেন বিরোধীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার কথাতে উঠে এসেছে দরিদ্র এবং মধ্যবিত্তের কথা। আমরা যদি দেখি ইকোনমিক সার্ভে, সেখানে বলা হচ্ছে একটা পোক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ভারতীয় অর্থনীতি। 90-এর দশকে একটা জনপ্রিয় হিন্দি ছবিতে নানা পাটেকরের একটি ডায়ালগ ছিল, যে ডায়ালগে বলা হয়েছিল 100 में से 80 বেঈমান ফির ভি মেরা ভারত মহান। আমরা যদি দেখি যে এই ইকোনমিক সার্ভে যেখানে বলছে পোক্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে, ঠিক তখনই যদি দেখি তার বৈপরীত্যটা কোথায়। গত 10 বছরে দরিদ্র বা মধ্যবিত্তের জন্য কিচ্ছু করেনি। গতকালও আমরা গত বৃহস্পতিবার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা IRDA, সেখানে বলা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে প্রিমিয়ামের যে বৃদ্ধি সেটা সর্বোচ্চ করা যেতে পারে 10%। কেন 10% হবে? একজন যারা প্রবীণ নাগরিক, তাদের কোনো ইনকাম নেই, পেনশনের ওপর ভিত্তি করে তাদের সংসার চলে, তারা এই 10%-এর কাছাকাছি এই বৃদ্ধিটা প্রতি বছর কি করে হজম করবেন? ফলে দরিদ্রদের জন্য ভাবা হচ্ছে এমনটা নয়। গত 2 বছর ধরে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ কমেছে, অর্থাৎ একজন মানুষ, একজন পড়ুয়া, সে যদি উচ্চশিক্ষার জন্য যেতে চায়, ইউজিসিতে 61% বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, ফলে সে শিক্ষিত হতে পারছে না। ভাউচার দিয়ে ঋণ নেওয়ার কথা বলছে, অর্থাৎ কোনো পড়ুয়া সে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঋণ নিয়ে তাকে উচ্চশিক্ষিত হতে হবে। অথচ কেন্দ্রীয় অর্থমন্ত্রী গতবার কি বলেছেন, যে আমরা দক্ষতা বৃদ্ধির জন্য একটা প্রকল্প অ্যানাউন্স করছি। দক্ষতা বৃদ্ধি করতে গেলে যদি ঋণ নিতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকার তো জনকল্যাণকর রাষ্ট্র, তাহলে জনকল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার কি করলো প্রশ্ন উঠছে। মিড ডে মিল, প্রান্তিক শ্রেণীর পড়ুয়াদের যাদের ডেকে আনার জন্য, স্কুলে ডেকে আনার জন্য মিড ডে মিলটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই মিড ডে মিলের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বাজেট বরাদ্দ কমছে বা সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার কোনো প্রচেষ্টা হচ্ছে না, তাহলে কি দরিদ্রদের দিকে তাকানো হলো? 2, অন্যদিকে যদি আমরা দেখি, ভারত বারংবার বলা হচ্ছে তৃতীয় বা বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে, তাতে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের এই শাসক দল ভারতীয় জনতা পার্টি বারংবার দাবি করছে 80 কোটি মানুষকে বিনামূল্যে আমরা খাবার দিই। যদি তৃতীয় বৃহৎ অর্থনীতির দিকে যায়, তাহলে 80 কোটি মানুষকে এই বিনামূল্যে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে কেন? 3, আমরা যদি দেখি, বারংবার বলা হচ্ছে মধ্যবিত্তের কথা ভাবা হচ্ছে, অথচ কর্পোরেট যে গ্রুপগুলো তাদেরকে কর ছাড় দেওয়া হচ্ছে, তাদের ঋণ মকুব করে দেওয়া হচ্ছে। অথচ ঋণ মকুব হয়নি বলে কৃষকরা আজকে দিল্লি এবং হরিয়ানা সীমান্তে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। তাদের একজন অনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। ফলে কৃষকদের কথা ভাবা হচ্ছে না, সাধারণ মধ্যবিত্তের কথা ভাবা হচ্ছে না, শিক্ষা স্বাস্থ্যের কথা ভাবা হচ্ছে না, এবং বলা হচ্ছে পোক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে ভারতীয় অর্থনীতি। এই যে বৈপরীত্য, এই যে মুখে এক মনে আরেক। এখন বলা হচ্ছে, কালকে আমরা শুনলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলছেন যে AI এর জন্য আমরা ভাবনা চিন্তা করছি। আজকে চায়না AI এর জন্য যে পরিমাণ বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের ফলে ডিপসেক এসেছে, যে ডিপসেক এই মুহূর্তে আমেরিকার সবকটি AI বেসড কোম্পানির মাথা ব্যথার কারণ। একদিনে শেয়ার পড়ে গিয়েছে যেভাবে, তাতে আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সমস্ত প্রথম সারির যে কোম্পানিগুলো রয়েছে তারা চুল ছিঁড়ছেন। কিন্তু আমাদের দেশে AI এর পেছনে যতটা খরচ হয়, তার থেকে অনেক বেশি চিন্তা ভাবনা থাকে কে কখন কুম্ভতে গিয়ে ডুব দেবেন সেটা নিয়ে। অর্থাৎ ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় জিগির বানিয়ে রাখার জন্য যতটা তাগিদ রয়েছে এই হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির, ততটা কিন্তু সাধারণ মানুষের সুরাহার ক্ষেত্রে আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি।
বিরোধীরা। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এই 5 তারিখ রয়েছে নয়াদিল্লিতে বিধানসভা নির্বাচন, 70 আসনের বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন আপের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি 7 পয়েন্ট এজেন্ডা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন তিনি যদি ফের ক্ষমতায় আসেন 10% শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ করবেন, প্রবীণ নাগরিকদের জন্য সুরাহার বন্দোবস্ত করবেন। এই যে 7 পয়েন্ট এজেন্ডা, এটা কিন্তু যথেষ্ট চাপে রেখেছে। ফলে সেই দিক থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যদি একটা আয়করে ছাড় দিয়ে সামান্যতম সুরাহার দেওয়ার কথা ভাবেনও, সেক্ষেত্রেও সেটাও কিন্তু খুব বেশি হবে না, কারণ আয়কর যে কাঠামো সেখানেও কিন্তু খুব কম মানুষ তার অন্তর্ভুক্ত। ফলে সেদিক থেকেও সাধারণ মানুষের আদতে কতটা সুরাহা দিয়ে বাজেট বানাতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। অভিক, একেবারেই তাই। অবশ্যই প্রত্যেকেরই নজর রয়েছে আজকের এই বাজেটের দিকে। আপাতত ধন্যবাদ। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন।